প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। ডিগ্রি প্রথম বর্ষের স্বাধীন বাংলাদেশ ও অভ্যুদয় ইতিহাসের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সবাই ভালোভাবে বাসায় থাকছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বাংলাদেশের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে। বাংলাদেশ সৃষ্টির যে যুগ পরিক্রমা, কোন কোন যুগে কিভাবে বাংলাদেশটা সৃষ্টি হয়েছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, যে কোন যুগের প্রেক্ষিতে কোন ধরনের শাসন ব্যবস্থা এখানে বিদ্যমান ছিল। আজকে আমরা একটু সংক্ষিপ্তভাবে বাংলাদেশের সৃষ্টির কিছু কিছু বিষয় জানবো। সর্বপ্রথমে আমি কিছু সাল লিখে দিচ্ছি, কোন কোন সালে কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। এই যে বাংলাদেশ সৃষ্টি, এই বাংলাদেশ সৃষ্টির জন্য সেই মধ্যযুগ থেকে শুরু করে এই সময় পর্যন্ত যে এসেছে, এই সময়টা কিভাবে আমাদের মাঝে এসেছে বা এই সময়ের মধ্যে কি কি ঘটনা ঘটেছে। এই উপমহাদেশের মধ্যে আগে যে রাজারা ছিল, সেই রাজাদের শাসন আমলে কীভাবে হচ্ছে ইউরোপিয়ানরা এখানের মধ্যে এসে তাদের প্রভাব বিস্তার করেছে বা বাণিজ্য করেছে। যেমন যখন আমরা ইউরোপিয়ানদের আগমনের কথা বলি, ব্রিটিশরা কিন্তু, আমরা যদিও বা ব্রিটিশদেরকে সবসময় বলি যে ব্রিটিশরা এসে কী করেছে, এখানে শাসন করেছে, কিন্তু ব্রিটিশটাই সর্বপ্রথম ইউরোপীয় না যারা এই উপমহাদেশের মধ্যে এসছে। সর্বপ্রথম ইউরোপিয়ানরা কারা এসেছিল এই উপমহাদেশের মধ্যে, সেটা আমরা বলছি। কিছু সাল লিখছি, এই সালগুলোর কিছু গুরুত্ব আছে। 1498 এই সালে কি হয়েছিল আমরা জানি যে এই উপমহাদেশের মধ্যে কারা সবার প্রথমে বাণিজ্য করতে এসেছিল ইউরোপিয়ানদের মধ্যে। সর্বপ্রথমে এসেছিল হচ্ছে পর্তুগিজরা। ভাস্কো দা গামা এই উপমহাদেশের মধ্যে বা ভারতবর্ষ আগমন করেছিলেন 1498 সালে, মানে পর্তুগিজ নাবিকরা এই উপমহাদেশ আবিষ্কার করেছিল, বা এখানে যে জনগোষ্ঠী আছে, এখানে যে ব্যবসা করা সম্ভব বা হচ্ছে এখানে কিভাবে তাদের ব্যবসার প্রসার সম্ভব, এখান থেকে তারা কি পাবে বা এখানে তারা কি নিয়ে আসতে পারবে, এটা হচ্ছে 1498 সালে সর্বপ্রথম বের করা হয়। এরপরে আসে হচ্ছে ভাস্কো দা গামা যখন সর্বপ্রথম এসেছিলেন, এর পরবর্তী সময়ে দেখা যায় যে তিনি গিয়ে তার দেশে গিয়ে এখানের মধ্যে জানালেন যে এই ধরনের একটা কি আছে, সমুদ্রপথ আছে, আমরা এই পথে গিয়ে এই অঞ্চলের মধ্যে বাণিজ্য করতে পারবো। সেই উদ্দেশ্যে 1510 সালে পর্তুগিজ বণিকদের আগমন হয়েছিল 1510 সালে। এর পরবর্তীতে 1510 সালে যে তারা পর্তুগিজ বণিকরা এই উপমহাদেশে আসে, সেই সময়ে কিন্তু তারা এখানের মধ্যে ব্যবসা শুরু করতে পারেনি। তাদেরকে কি করতে হবে, এখানকার রাজারা যারা ছিলেন বা শাসক যারা ছিলেন তাদের কাছ থেকে অনুমতি গ্রহণ করতে হবে। সেই অনুমতিটা তারা কখন পায়, বা হচ্ছে তারা এই উপমহাদেশে কখন এসেছিল, বাংলায় কখন এসেছিল। 1514 সালে পর্তুগিজরা কোচিনে, ভারতবর্ষের একটা অঞ্চল বা একটা স্থানের নাম হচ্ছে কোচিন, এই কোচিনে কুঠি স্থাপন করে। কুঠি মানে কি, যেখানে তারা কি করতে পারবে, বাণিজ্য করতে পারবে। এর পরবর্তীতে তারা বাংলায় কখন আসে, তারা ভারতবর্ষে কুঠি স্থাপন করে হচ্ছে 1514 সালে কোচিনে, আর বাংলায় কুঠি স্থাপন করে বাংলায় কুঠি স্থাপন করে 1516 সালে। কোথায়, হুগলিতে। ঠিক আছে, এটা গেল কাদের ইতিহাস, এটা গেল হচ্ছে পর্তুগিজদের ইতিহাস। পর্তুগিজদের পরে ফরাসিরা, তুর্কিরা তো আরও আগে এসেছিল, তুর্কিরা তো 1200 সালের দিকে এসেছিল। তারা এখানে বাণিজ্য করার উদ্দেশ্যে আসেনি। তারা কেন এসেছিলেন, তারা এখানে এসেছিলেন যে শাসন কার্য করার উদ্দেশ্যে, তাদের সাম্রাজ্য বিস্তার করার উদ্দেশ্যে। ইংরেজরা কবে এসেছিল, ইংরেজরা
তাদের ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠার মাধ্যমে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে এই উপমহাদেশের মধ্যে তাদের বাণিজ্য সম্প্রসারণ করেছিল, বাণিজ্য কুঠি স্থাপন করেছিল। তার পরবর্তীতে সময় হচ্ছে তারা এই উপমহাদেশের শাসন কার্য, বাংলার শাসন কার্য নিজেরা গ্রহণ করে নেয়। 1600 সাল, আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইতিহাস যখন বলছি সর্বপ্রথম আমরা 1600 সালের কথা বলছি, কারণ 1600 সালে 217 জন প্রতিনিধি নিয়ে নিধি বা সদস্য নিয়ে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন হয়েছিল, বা ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা গঠিত হয়েছিল কেন? এই উপমহাদেশে তাদের বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে। 1608 সালে তারা ব্রিটিশ রানী, তৎকালীন ব্রিটিশ রানী এলিজাবেথের কাছে এই উপমহাদেশে বাণিজ্য করার জন্য তাদের রানীর কাছে আবেদন করে, এবং রানী সেই আবেদনটা কি করে? গ্রহণ করে, বা হচ্ছে তাদেরকে যেটা আমরা পারমিশন বলে থাকি, পারমিশন দেয় বা অনুমতি দেয় 1608 সালে। 1608 সালে তারা আগমন করে কোথায়? ভারতবর্ষে। ভারতবর্ষে আগমন করে। তাহলে হচ্ছে তারা ভারতবর্ষে আগমন করেছিল 1608 সালে। কিন্তু আমরা সকলেই জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে একটা জায়গায় কুঠি স্থাপনের মাধ্যমে তাদের ব্যবসার ভিত্তি প্রতিষ্ঠিত করেছিল। 1612 সালে তাদের ব্যবসার ভিত্তি প্রতিষ্ঠিত হয়। তারা কোথায় কুঠি স্থাপন করে? একটু আগে আমরা যেমন দেখেছি যে পর্তুগিজরা কুঠি স্থাপন করেছিল কোথায়? কোচিনে। আর ব্রিটিশরা কুঠি স্থাপন করেছিল সুরাটে। এই সুরাটে কুঠি স্থাপনের মাধ্যমে তারা এই ভারতবর্ষে তাদের বাণিজ্য প্রসারের জন্য বা বাণিজ্য করার জন্য একটা অঞ্চল প্রতিষ্ঠা করে। এর পরবর্তীতে আসছে 1632 সালে পিপিলাই নামক একটি গ্রামে কুঠি স্থাপনের মাধ্যমে তারা বাংলায় তাদের যে ব্যবসা এটার জন্য একটা হচ্ছে ভিত্তি স্থাপন করে। 1650 সালে তারা হুগলি বন্দরে প্রবেশ করে। এর আগে কিন্তু তারা কি করতে পারেনি? বন্দরে প্রবেশ করতে পারেনি। সর্বপ্রথম 1650 সালে, মানে তাদের বাণিজ্যের ভিত্তি যেটা ছিল বা হচ্ছে তাদের বাণিজ্য করার যে একটা প্রতিষ্ঠিত স্তর ছিল সেটা তারা কখন পায়? 1650 সালে পার্মানেন্টলি তারা এই উপমহাদেশের মধ্যে বা বাংলা অঞ্চলের মধ্যে বাণিজ্য করার জন্য একটা কঠোর অবস্থানের মধ্যে চলে যায়, হুগলি বন্দরে প্রবেশ করে। মানে তারা বন্দরটা ব্যবহার করছিল, এর আগে পর্যন্ত কিন্তু তারা বন্দর ব্যবহার করতে পারেনি। 1650 থেকে শুরু করে 1757 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে হচ্ছে এখানের মধ্যে বিভিন্ন ধরনের ইউরোপিয়ানরা এসেছিল, বা অনেক ইউরোপিয়ানরা ছিল, ফরাসিরা ছিল, পর্তুগিজরা ছিল, ইংরেজরা ছিল, তুর্কিরা ছিল। তারা হচ্ছে এখানে বাণিজ্য কুঠি স্থাপন করেছে, বাণিজ্য সম্প্রসারণ করেছে। কিন্তু 1757 সালে ইংরেজরা সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে এই অঞ্চলের শাসনভার যেটা ছিল সেটা নিজেদের আয়ত্ত করে নেয়, এবং 1757 সাল থেকে 1857 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কারসাজির মাধ্যমে বা হচ্ছে বিভিন্ন ঘটনাবলীর মাধ্যমে এই উপমহাদেশের মানুষকে বিভিন্নভাবে শাসনের মাধ্যমে এখানে নীল চাষ বা হচ্ছে জমিদারি প্রথা এগুলোর মাধ্যমে তারা শাসনটা নিজেদের করায়ত্ত করে কিভাবে এই উপমহাদেশের মানুষকে আরও বেশি পরিমাণে ক্ষতির সম্মুখীন করা যায় সেটার একটা নকশা তৈরি করে।
সবচেয়ে বেশি পরিমাণে যেই কার্যকরী পদক্ষেপটা ছিল তাদের সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আমরা সকলেই জানি, যেটার অন্য নাম হচ্ছে সান্ধ্য আইন। এই চিরস্থায়ী বন্দোবস্তটা কি বা সান্ধ্য আইনটা কীভাবে করা হয়েছিল? এর আগে পর্যন্ত যত ধরনের কর বা হচ্ছে খাজনা নেওয়া হতো সেটা হচ্ছে কৃষকদের উৎপাদিত বা এই অঞ্চলের মানুষের উৎপাদিত ফসলের উপর নেওয়া হতো, যে তারা যেই ফসলটা উৎপাদন করবে সেটার উপর কী দিতে হবে? খাজনা দিতে হবে। কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে দেখা যায় যে নির্দিষ্ট একটা জমির উপর নির্দিষ্ট একটা খাজনা আরোপ করে দেওয়া হয়, যেখানে বলা হচ্ছিল যে যার কি হবে, যে ফসল উৎপাদন করতে পারবে তাকেও ওই পরিমাণে খাজনা দিতে হবে, বা হচ্ছে যে ফসল উৎপাদন করতে পারবে না বা যার জমিতে ফসল উৎপাদিত হবে না তাকেও সেই সমপরিমাণ খাজনাই দিতে হবে। এর মাধ্যমে দেখা যাচ্ছিল অসামঞ্জস্যতা তৈরি হচ্ছিল। কারো কারো কেউ কেউ এটার মাধ্যমে লাভবান হচ্ছিলেন, কিন্তু বেশিরভাগ কৃষকই এটার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। এই জন্য এটাকে অন্য কথায় হচ্ছে সান্ধ্য আইন বলা হয়, যে আলো আধারে একটা আইন। এখানের মধ্যে দেখানো হচ্ছিল যে কৃষকদের ভালোর জন্য এটা করা হয়েছিল, কিন্তু মূল অর্থে এটা শুধুমাত্র ব্রিটিশদের খাজনা আদায় বা হচ্ছে জমিদারি প্রথাটাকে হচ্ছে চিরস্থায়ী করার জন্য, বা সেই জমিদারদের বা জোতদার যারা ছিল তাদেরকে লাভবান করার জন্যই এটা করা হয়েছিল। 1800 এর পরবর্তী থেকেই শুরু করে হচ্ছে বিভিন্ন ধরনের বিদ্রোহ দেখা দেয়। 1800 সালে হচ্ছে 1757 থেকে 1800 সাল পর্যন্ত এখানের মধ্যে ফকির আন্দোলন যেটা বলা হয়, যেমন বিভিন্ন ধরনের নেতা ছিলেন, মজনু শাহ, ভবানী পাঠক, ওনাদের নেতৃত্বে হচ্ছে এই ফকির আন্দোলনটা চলে। এই ফকির আন্দোলনের মাধ্যমে উপমহাদেশের যেই একটা ব্রিটিশ বিরোধী একটা মনোভাব, এটা ফকির আন্দোলনের মাধ্যমে হচ্ছে দেখা গিয়েছিল। এর পরবর্তীতে দেখা যায় 1833 সালে নীল বিদ্রোহ হয়েছিল। ব্রিটিশরা এই অঞ্চলে হচ্ছে নীল চাষ করছিল। সেই নীল চাষের মাধ্যমে কি হয়, নীল চাষ করলে জমির উর্বরতা কমে যায় বা সেই জমিটা পরিত্যক্ত হয়ে যায়, পরবর্তীতে ওই জমিতে অন্যান্য কোনো ফসল উৎপাদন করা সম্ভব হয় না। এই কারণে দেখা যায় 1833 সালে এই নীল বিদ্রোহের যে সূচনা হয়, সেই নীল বিদ্রোহের মাধ্যমে এই অঞ্চলের মানুষজনকে আরেকটু সাহসী বা আরেকটু হচ্ছে নিজের অধিকার সম্পর্কে বা হচ্ছে তাদের যেই কার্যাবলীগুলো এগুলো সম্পর্কে আরেকটু তাদেরকে অ্যাক্টিভ বা উৎসাহী হতে দেখা যায়। 1860 সালে এসে 1833 থেকে 1860 পর্যন্ত এই নীল বিদ্রোহটা হয়েছিল। 1860 সালে গিয়ে এই নীল বিদ্রোহের অবসান হয়েছিল। এর মধ্যে যখন দেখা যাচ্ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে একের পর এক বিভিন্ন ধরনের আন্দোলন প্রতিষ্ঠিত হচ্ছে বা হচ্ছে ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ব্যবস্থা আর উপমহাদেশের জনগণ মেনে নিচ্ছে না, তখন তাদেরকে কি করা হয়, তাদেরকে সরিয়ে ক্ষমতা হচ্ছে ব্রিটিশ রানীর কাছে হস্তান্তর করে দেওয়া হয় বা ব্রিটিশ সাম্রাজ্যের কাছে হস্তান্তর করে দেওয়া হয়। ব্রিটিশ সাম্রাজ্য এই ক্ষমতা গ্রহণের পরবর্তী সময়ে যখন ভারতীয় উপমহাদেশে তাদের শাসনকার্য পরিচালনা করছিল, তখন তারা বুঝতে পারছিল যে এই অঞ্চলের মধ্যে অন্য দেশ থেকে এসে মানুষরা শাসন করতে পারবে না, বা অন্য শাসককে, সেই অঞ্চলের জনগণ ব্যতীত অন্য শাসককে তারা কি করবে না, মেনে নিবে না। এরই ফলশ্রুতিতে এসে তারা কি করে, 1885 সালে একজন ব্রিটিশ নাগরিকের নেতৃত্বে একটা রাজনৈতিক দল গঠন করা হয়েছিল, যেটা আমরা সকলেই জানি যে উপমহাদেশের সর্বপ্রথম রাজনৈতিক দল কোনটি, ভারতীয় জাতীয় কংগ্রেস। আমি এখানে কিছু সাল লিখছি, সালগুলো সম্পর্কে আমরা আলোচনা করব।
এখানের মধ্যে কিছু সাল আমি লিখেছি, এই সালগুলো সম্পর্কে আমরা এখন কি করব, একটু জানবো। আজকে একটু প্রাইমারিলি আমরা জানবো যে এই সালগুলোতে কখন কি কি ঘটনা ঘটেছিল, যে এই ঘটনাগুলো আমাদের আজকে বাংলাদেশ সৃষ্টির জন্য গুরুত্ব গ্রহণ করে। এই সালগুলো 1885 সালে বলেই দিলাম ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। এখন আমরা বলতে পারি যে ভারতীয় জাতীয় কংগ্রেস আমরা সবাই জানি, মানে বিভিন্ন বিভিন্ন ভারতীয়দের নাম আমরা জানি, নেতাদের নাম যারা কি করেছিল এই ভারতীয় জাতীয় কংগ্রেসের পরিচালনা করেছিলেন। কিন্তু এই ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি ছিলেন মূলত একজন কি ব্রিটিশ। তার নামটা কি? অ্যালান অক্টোভিয়ান হিউম। অ্যালান অক্টোভিয়ান হিউম, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন। এর পরবর্তীতে আরও একটা ঘটনা ঘটেছিল এই 1885 সালে, সেটা হচ্ছে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন। ঠিক আছে, 1891 সালে কেন বিখ্যাত? এই 1891 সালে হচ্ছে ভারতীয় জাতীয় কাউন্সিল আইন গঠন করা হয়েছিল, যেটা দ্বিতীয় দফা। সর্বপ্রথম কবে? সর্বপ্রথম হয়েছিল 1863 সালে। কাউন্সিল আইন। এই ভারতীয় জাতীয় কাউন্সিল আইনের মাধ্যমে কি করা হয়েছিল? প্রদেশ ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল। প্রদেশ ভিত্তিক শাসন ব্যবস্থা কি? এক একটা ভারতবর্ষকে, সমস্ত ভারতবর্ষকে বিভিন্ন অঙ্গরাজ্যে ভাগ করা হয়েছিল। এখন যেমন আমরা ভারতে দেখতে পাই যে পশ্চিমবঙ্গ, আসাম বা হচ্ছে পাঞ্জাব একটা প্রদেশ, চেন্নাই একটা প্রদেশ, মুম্বাই একটা প্রদেশ, দিল্লি একটা প্রদেশ, এই ধরনের বিভিন্ন, পশ্চিমবঙ্গ একটা প্রদেশ, এই ধরনের বিভিন্ন কি আছে প্রদেশ আছে। এগুলো প্রত্যেকটা প্রদেশের কি আছে? মুখ্যমন্ত্রী আছে। আবার ভারতের কেন্দ্রীয়ভাবে কিন্তু কি আছে? প্রধানমন্ত্রীও আছে। যে প্রদেশভিত্তিকভাবে যখন মুখ্যমন্ত্রীর মাধ্যমে শাসন কার্যটা পরিচালনা করছে সেটাকে বলা হচ্ছে প্রাদেশিক আইন। ঠিক আছে, এর পরবর্তীতে 1905, এই যে এখানের মধ্যে প্রদেশভিত্তিকভাবে শাসন ব্যবস্থার কথা বলার পরে 1905 সালে গিয়ে দেখা যায় কি হয়েছিল? বঙ্গভঙ্গ হয়েছিল। বঙ্গভঙ্গ কেন হয়েছিল? বাংলা বিশাল বড় একটা প্রদেশ ছিল, সেই প্রদেশকে একজন শাসকের বা ভাইসরয়ের আন্ডারে শাসন করা সম্ভব হচ্ছিল না। এই কারণে লর্ড কার্জন যখন এই বাংলা পশ্চিমবঙ্গ বা বঙ্গপ্রদেশে আসেন তখন তিনি মনে করেন যে এই বঙ্গপ্রদেশকে ভাগ করে আলাদা, মানে দুটো আলাদা ভাগ করে কি করার প্রয়োজন? দুইজন শাসকের মাধ্যমে এটা পরিচালনা করার প্রয়োজন। তখন তিনি বাংলাটাকে ভাগ করে দেন। এই বঙ্গভঙ্গের মাধ্যমে দেখা যায় যে পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ ও আসাম এই দুটো প্রদেশ করে দেওয়া হয়েছিল বঙ্গকে ভাগ করে। তো 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল মূলত প্রশাসনিক কাজটা যাতে কি হয়, সহজ হয় সেটা নিশ্চিত করার জন্য। এই 1905 সালের বঙ্গভঙ্গের ফলশ্রুতিতে 1906 সালে এসে কি হয়? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। মুসলিম লীগ ছিল এই অঞ্চলের পূর্ববঙ্গ ও আসাম অঞ্চলের সর্বপ্রথম একটি রাজনৈতিক দল। আর 1909 সালে কি হয়েছিল? যখন এই বাংলাকে আলাদা আলাদাভাবে ভাগ করা হয়, বঙ্গকে দুইটি প্রদেশে ভাগ করা হয়েছিল, সেই সময় এই বঙ্গপ্রদেশকে শাসন করার জন্য নতুন একটি আইন করা হয়, যেটার নাম ছিল মরলি-মিন্টো সংস্কার আইন। মরলি-মিন্টো সংস্কার আইনের পরে আচ্ছা আমি আরেকটা তারিখ হচ্ছে আরেকটা সাল লিখিনি, সেটা হচ্ছে 1911 সালে কি হয়েছিল? বঙ্গভঙ্গ রদ হয়েছিল।
বঙ্গভঙ্গ রদ হয়েছিল, মানে 1905 সালে যে বাংলাকে ভাগ করে দুইটা প্রদেশ করে দেওয়া হয়, সেই প্রদেশ দুইটাকে আবার একসাথে করে দেওয়া হয়েছিল, সেটার নামই হচ্ছে কি বঙ্গভঙ্গ রদ। এটা কেন হয়েছিল? এটা এই বাংলা প্রদেশের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে বিশেষ করে যারা ছিলেন তাদের এক ধরনের একটা সেন্টিমেন্ট ছিল যে বাংলাকে ভাগ করার মাধ্যমে যে বাঙালির সাংস্কৃতিক বা ঐতিহ্যগত একটা ভিত্তি ছিল সেটাকে কি করে দেওয়া হচ্ছে, নষ্ট করে দেওয়া হচ্ছে। এই কারণে বঙ্গভঙ্গ তারা এটার বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং বঙ্গভঙ্গটাকে রদ করা হয়েছিল। যেহেতু বঙ্গভঙ্গের প্রেক্ষিতে মরলি মিন্টো আইন তৈরি করা হয়েছিল, তখন হচ্ছে বঙ্গভঙ্গ রদের প্রেক্ষিতে আবার আইনটাকে কি করা হয়, সংস্কার করা হয়। এটার নাম ছিল হচ্ছে মন্টেগো চেমসফোর্ড। মন্টেগো চেমসফোর্ড সংস্কার আইন। 1918 সালে কি হয়, খিলাফত আন্দোলন। খিলাফত আন্দোলনটা কি? খিলাফত আন্দোলনটা হচ্ছে, আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে কিছু শক্তি, অক্ষমিত্র এবং অক্ষশক্তি এবং মিত্র শক্তির, মানে দুইটা যে শক্তি ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়, সেই দুইটি শক্তির পক্ষে হচ্ছে কিছু দেশ ছিল। সেই দেশের মধ্যে দেখা যাচ্ছে যারা অক্ষশক্তি ছিলেন, মানে যারা পরাজিত হয়েছিল, সেই অক্ষশক্তির পক্ষে ছিল তুরস্ক, এবং সেই সময়কার আমাদের যে খলিফা ছিলেন তিনি ছিলেন তুরস্কের অধিবাসী। সেই কারণে যাতে মুসলিমদের এই খলিফার উপর কোনো ধরনের প্রভাব না পড়ে বা প্রথম বিশ্বযুদ্ধের পরাজিত হওয়ার কারণ হিসেবে তুরস্কের উপর যাতে কোনো ধরনের প্রভাব না পড়ে, তাদের উপর যাতে কোনো ধরনের অন্যায় বা অবিচার করা না হয়, সেই কারণে এই উপমহাদেশে একটা আন্দোলন হয়েছিল, যেটাকে আমরা খিলাফত আন্দোলন বলি। খিলাফত আন্দোলন চলতে থাকে। 1920 সালে আরেকটা আন্দোলন শুরু হয়, যেটাকে আমরা বলছি স্বদেশী আন্দোলন। ব্রিটিশরা এই উপমহাদেশে আসার সর্বপ্রথম কারণ ছিল ব্যবসা প্রসার করা, তাদের যে পণ্যগুলো আছে সেগুলো এখানে কি করা, বিক্রি করা। তো ব্রিটিশ পণ্য বয়কট করার জন্য এই আন্দোলনটা করা হয়েছিল, যেটার নাম ছিল স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন এবং খিলাফত আন্দোলন দুটো একত্রিত হয়ে গিয়ে 1920 সালে এই দুটো আন্দোলনের কি হয়, সমাপ্তি হয়ে যায়। এই দুটো আন্দোলন শেষ হওয়ার পরে দেখা যায় হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের কি করছিল, অসামঞ্জস্যতা বা হচ্ছে তাদের মধ্যে বিভিন্ন ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল। সেই পরিস্থিতিতে গিয়ে 1923 সালে একটা দল গঠন করা হয়, যেটার নাম ছিল স্বরাজ দল। এটার প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 1935 সালে করা হয়। ভারতীয় জাতীয় কাউন্সিল আইন পঞ্চম। আর এটা এই আইনের প্রেক্ষিতে 1937 সালে গিয়ে সাধারণ নির্বাচন হয়েছিল। সাল আমরা সবাই জানি কেন বিখ্যাত, লাহোর প্রস্তাব। কে করেছিলেন? শেরে বাংলা একে ফজলুল হক। 1900 সবশেষ 1947 সালে দেশ বিভাগ হয়েছিল। আমরা এখানের মধ্যে আজকের ক্লাসে একটা হাইলাইট নিয়ে নিলাম যে এখানে বাংলাদেশের যে স্বাধীনতার ইতিহাস বা এই উপমহাদেশের যে এক ধরনের একটা আন্দোলন বা
রাজনৈতিক তাদের চিন্তাধারাটা কিভাবে বিকাশ লাভ করে। এটা অবশ্যই সর্বপ্রথম যে আন্দোলনটা ছিল ফকির আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে কি হয়েছিল, বাংলার মানুষের মধ্যে একটা যে রাজনৈতিক চিন্তাধারা বা রাজনৈতিক চিন্তা চেতনা এটার উন্মেষ ঘটেছিল। এই কারণেই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের মধ্যে আমরা সর্বপ্রথমে পাকিস্তান পিরিয়ড থেকে শুরু করতে পারি না, কিভাবে ধীরে ধীরে আমাদের মধ্যে এই রাজনৈতিক সত্তা বিকাশ লাভ করে সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হয়, এবং কোন কোন সালে কোন কোন ঘটনাগুলো আমাদের এই স্বাধীনতার জন্য উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ সেটা আমরা আজকে জেনে নিলাম। এর পরবর্তী থেকে আমরা ইনশাল্লাহ আমাদের যে পাঠটা আছে আমরা মূল পাঠের মধ্যে ঢুকবো এবং মূল পড়া যেটা এটা আমরা শুরু করব। তোমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে, ভালোভাবে চলবে। বাইরে আমরা কম কম ঘোরাফেরা করব। আমাদেরকে যেভাবে স্যানিটাইজার ইউজ করতে হয়, মাস্ক ইউজ করব, স্যানিটাইজার ইউজ করব, কখনোই মাস্ক ছাড়া বাসা থেকে বের হব না। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।